আপনারা অনেকেই বিভিন্ন ধরনের গ্রামের দৃশ্য দেখেন, তাই না? গ্রামের দৃশ্য কিন্তু আমাদের একটা মূল ড্রয়িং এর মধ্যে পড়ে। এখন কথা হচ্ছে যে যেকোনো গ্রামের দৃশ্যকেই গ্রামের দৃশ্য বলা হয়, কিন্তু তার মধ্যে অনেক সময় উল্লেখ থাকে, যেমন গ্রীষ্মকালের দৃশ্য, শরৎকালের দৃশ্য, হেমন্তকালের দৃশ্য, আবার থাকে একটি বাউলের গ্রামের দৃশ্য, তারপরে থাকে কি রাখালের গ্রামের দৃশ্য। এরকম নানান রকম পাবেন যেটার মধ্যে দৃশ্য, গ্রামের দৃশ্য। এখন কথা হচ্ছে গ্রামের দৃশ্য যখন আপনি আঁকবেন, আপনি যে কোনো গ্রামের দৃশ্য আঁকেন না কেন, কিছু কিছু মেন জিনিস আছে যেটা যদি আপনি আঁকতে জানেন, আপনি যে কোনো গ্রামের দৃশ্য যে কোনো সময় আঁকতে পারবেন। হ্যাঁ, যেমন গ্রামের দৃশ্যে আমরা কি পাই, কিছু গ্রামীণ সভ্যতার সাথে জড়িত ঘর বাড়ি, গাছপালা, আকাশ, নদী, কিছু কি নৌকা, তাই না? এগুলো কিন্তু খুব কমন জিনিস, যেগুলো প্রত্যেকটা গ্রামের দৃশ্যর সাথে থাকবে। তারপরে যদি আপনি এই জিনিস আঁকতে পারেন, আপনি কিন্তু নিজের মতন করে এটাকে সাজিয়ে সাজিয়েও গ্রামের দৃশ্য তৈরি করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন, যেটাই হোক। ঠিক আছে? তাহলে দেখেন, একটা ঘর আঁকার যে নিয়ম মনে হয় অনেক কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি তেমন কিছু না। ঘর আঁকার নিয়ম তেমন কিছু না। আমরা যে লাইন গুলো শিখছি, এই লাইনগুলোর মাধ্যমে ঘর আঁকতে হয়। দুই পাশে আমরা দুইটা লাইন দিলাম, দেখেন লক্ষ্য করেন, এই যে দুইটা লাইন দিচ্ছি, এই দুইটা লাইনের দূরত্ব একই রকম হইতে হবে। অনেকটা মনে করেন আমরা যখন এ লিখি, এ তো আমরা এভাবে লিখি, তাই না? এভাবেও ঘর আঁকা যায়, বাট ঘরের তো প্রস্থটা বেশি, এই জন্য এই এটাকেই মনে করবেন আমরা এভাবে ছড়িয়ে দিব এবং দুই পাশটা সমান ভাবে ছড়াবো, সমান অ্যাঙ্গেলে ছড়াবো। হ্যাঁ, ঠিক যেরকম এটা, এখন এ তো নিশ্চয়ই আমরা এক পাশে এরকম আরেক পাশে এরকম করি না, আমরা বাচ্চারা লিখি, আমরা কি করি, দুই পাশ সমান রাখার চেষ্টা করি। ঠিক ঘরের একই জিনিস। এখন দেখেন ঘরের লাইন আপনি যখন দিবেন, এই যে এই জিনিসটা কখনোই উপরের দিকে উঠবে না, সবসময় এই জিনিসটা এরকম করে একটু নিচের দিকে নামবে। হ্যাঁ, ম্যাক্সিমাম এটা উপরে উঠে যাবে। এখন এটা হচ্ছে আপনাদের একটা ভুল, আমি দেখাই দিচ্ছি কোন কোন জায়গায় ভুল হয়। ভুল হবে যখন আপনি এই এর দাগটা দিবেন, আপনার একদিক দুই দিক দুই রকম হবে, দুই দিক একই রকম হইতে হবে। তারপরে এই দাগটা সবসময় নিচে নামবে এবং এইটা যে অ্যাঙ্গেলে ব্যাকা হয়েছে, ঠিক এই দাগটাকে সেই অ্যাঙ্গেলে বাঁকা করতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের বাড়ি কি চাল। এখন দেখেন বাড়ির চাল যখন আনলেন, বাড়ির যে ভিতরের অংশ, অবশ্যই চালের কিন্তু একটু ভিতরে হয় সব বাড়িরই, ঢাকা হোক আর গ্রাম হোক। প্রথমে মধ্যখানের আমি দাগটা দিলাম, দেওয়ার পরে যখন আমি এই কোণে দাগটা দিব, এই দাগটা আমি একটু ভিতরে দিকে দিব এবং এই দাগটা অবশ্যই এই দাগটা থেকে একটু ছোট হবে, কারণ পার্সপেক্টিভ গত দিক থেকে এটা সবসময় উপরে উঠবে এবং এটা নিচে নামবে। এই দুইটা পার্সপেক্টিভের ক্লাস পাবেন, তখন বুঝবেন এই দুইটা কোনো এক কোনায় যায় মিলে যাবে। পার্সপেক্টিভ এভাবেই হয়। হ্যাঁ, আচ্ছা, অপর দিক দিয়ে এই যে যেহেতু এটা একটু ভিতরে, তার মানে ওই পাশ থেকে কিন্তু এই টিনটা দেখা যাচ্ছে, ঠিক এরকম এই টিনেরও একটা বাড়তি অংশ থাকবে, দেখেন। এবং এইটা যেমন একটু ছোট হয়েছে এই দাগটার থেকে, ঠিক এই দাগটা একটু ছোট হবে। ঠিক আছে? তারপরে প্রত্যেকটা দাগকে এভাবে মিলিয়ে দিতে হবে। এই যে আমি মিলিয়ে দিলাম, এটাই হচ্ছে আমাদের কিন্তু একটা একটা পারফেক্ট একটা ঘর তৈরি হয়ে গেল। লক্ষ্য করেন, এখন আপনি জানলা দরজা আপনার মতন করে যেদিকে আপনার দিতে ভালো লাগে আপনি দিতে পারবেন, এদিকে পারবেন ওদিকে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এখন দেখেন, একটা যখন দৃশ্য আঁকবো নিশ্চয়ই একই রকম ঘর থাকে না, ঘর কিন্তু ভ্যারাইটিস হয়। এখন এই ঘরটাকে আপনি পরিবর্তন করতে পারবেন কিভাবে? আমরা যে এটা লিখছিলাম প্রথমে, সেই এটা আমি লিখলাম, লিখার পরে মানে আঁকলাম, আঁকার পরে এই যে এদিকে দাগ দিয়েছিলাম, তাই না? এবার আমি দাগটা এদিকে দিলাম, নিয়ম সব এক। দাগটা কি বলছিলাম যে উপরে উঠবে না, অবশ্যই একটু নিচে নামবে। এটা যতখানি ব্যাকা হবে এখানে ততখানি বাঁকা হবে, এটা লেগে যাবে এখানে ভিতরে টিনের আরেকটা অংশ।
এরকম যে তা না, ঘরের আরো কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ধরেন আরো কয়েক রকমের ঘর আপনি আঁকতে পারেন একটা দৃশ্যের মধ্যে। যেমন ধরেন আপনাদের যদি ঘরটা আমি সামনে থেকে দেখি বা সামনে থেকে একচালা ঘর যেটাকে বলে আমি যদি আঁকি, সেটা কিরকম হবে? ধরে নেন এটা আমাদের একচালা ঘর। এখন এরকম ঘর হইতে পারে, আবার আপনার বারান্দাওয়ালা ঘর হইতে পারে। বারান্দাওয়ালা ঘরটা কিরকম? লক্ষ্য করেন বারান্দাওয়ালা ঘরটা কিরকম। আমাদের ড্রয়িং সব সেম থাকবে, আগে আমরা সব সেম ড্রয়িং করে ফেলবো। ঘরের জায়গায় ঘর আঁকবো, দেখেন লক্ষ্য করেন, ঘরের জায়গায় আমি ঘর আঁকলাম, উপরের ছাদটা সবই আঁকলাম। এখন আমার বারান্দাটা কি হবে দেখেন, বারান্দাটা এই যে আমার দুই দাগ, এখান থেকে টিনটা এরকম একটা বাড়তি টিন হবে। যখন এই বাড়তি টিন হইলো তখন এখান থেকে কিন্তু বারান্দাটাও এদিক থেকে এভাবে দুইটা দাগ হয়ে বাড়তি হবে। এই যে বাড়তি যে লাইনটা গেল, এই লাইনটাকে আমি এভাবে কি করব, যোগ করে দিব। এবং এখান থেকে একটা খুঁটি হবে, যে খুঁটিতে আমার এই ঘরের বারান্দাটা দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে? তাইলে দেখেন আমরা একই রকম শেপে লাইনের মাধ্যমে কিন্তু অনেক রকম ঘর আঁকতে পারি। ঠিক আছে? এখন মনে করেন আমাদের একটা ঘর আছে, ঠিক আছে? এখন এই ঘরের পাশে ধরেন আর কি কি থাকে। ঘরের পাশে আপনার এরকম করে একটা খড়ের যে কি বলে এগুলোকে, এগুলো থাকতে পারে। এটার ড্রয়িংটা আবার আপনি চেঞ্জ করতে পারেন কিভাবে? এই আবার ধরেন এটার পিছনে যদি একটা ঘর হয়, একচাল একটা ঘর থাকতে পারে না? আচ্ছা, এরপরে দেখেন কি থাকতে পারে, এখানে থাকতে পারে আমাদের কলা গাছ। কলা গাছটা যদি হয় এরকম হবে। এই এরপরে এখানে আমাদের আরেকটা ধরেন নর্মাল একটা গাছ থাকতে পারে। নর্মাল একটা গাছ, পিছনে আরো কিছু গাছ থাকতে পারে, না? এই
তারপরে ধরেন দূরে আমাদের এখানে একটা কি নদী হয়ে দূরে আমাদের একটা গ্রাম থাকতে পারে, গ্রামের কিছু গাছপালা দেখা যাচ্ছে, এরকম একটা বিষয় হতে পারে না? আবার এই পাশটা দেখেন, এটা তো আমাদের মিলেনি এখনো, তাহলে এটা যদি আমাদের মিলাইতে হয় তাহলে এখানে ধরেন একটা এরকম করে দূরের গাছপালা দিলাম, দিয়ে কি করলাম, এদিকে আমি এরকম করে নদী দেখাইলাম। দেখেন নর্মালি দুইটা একটা ঘর একটু এই যে ঘরের যে জায়গা সেগুলো দিয়ে একটা নর্মাল একটা খুব সাধারণ একটা গ্রামের দৃশ্য ছোটখাটো একটা কিন্তু হয়ে গেল। তাইলে দেখা গেছে আমাদের মূল হচ্ছে ঘরের ড্রয়িং। এখন আসেন ঘরটা যে আমি আঁকলাম, ধরেন এখানে তো 4-5 রকমের ঘর বা বড় গ্রামের দৃশ্য আঁকতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করণীয়? ঘরের আপনি চালের মধ্যে ভ্যারাইটিস আনতে পারেন, যেমন ধরেন কোনোটা খড়ের চাল, কোনোটা হচ্ছে আপনার কি টিনের চাল, হইতে পারে না? খড়ের চাল, টিনের চাল। আবার ধরেন কোনোটা হইতে পারে কি আপনার বেড়ার ঘর, কোনোটা হইতে পারে আপনার মাটির ঘর। হ্যাঁ, এখন ড্রয়িং এর মাধ্যমে কিন্তু আপনি এগুলো বুঝাইতে পারেন। কিরকম? দেখেন কালার করলে তো যে কোনো জিনিস শিওর বুঝাইতেই পারবেন, কিন্তু ধরেন ড্রয়িং এর মাধ্যমে শুধু বুঝাইতে হবে। যেমন এখন আপনাদের শুধু ড্রয়িং, তাহলে কি করণীয়, কি করলে আপনার এই ড্রয়িংটা মনে করেন মনে হবে যে হ্যাঁ ড্রয়িং এর মাধ্যমে বোঝা যাবে যে আপনি এটা কিসের ঘর আঁকছেন, আপনি এটা ছনের ঘর আঁকছেন না টিনের ঘর আঁকছেন না বেড়ার ঘর আঁকছেন, কিসের ঘর এটা? ড্রয়িং এর মাধ্যমেও কিন্তু এই ঘরগুলো বোঝানো সম্ভব যে আপনি কিসের কোন জিনিসের ঘর আঁকছেন। ঠিক আছে? তাহলে দেখেন প্রাথমিক পর্যায়ে আমাদের প্রয়োজন হচ্ছে নানান রকমের ঘর শেখা। হ্যাঁ, ঘরের পাশাপাশি আমরা শিখবো কি নানান রকমের গাছপালা এবং নানান রকমের হচ্ছে আপনাদের এই বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আমাদের ঘরের আশেপাশে থাকে। এখন দেখেন এইখানে আমি আপনাদের আগের ব্যাচের জন্য বা তারও আগেই তৈরি করে রাখছি যে কিভাবে ঘরগুলো আসছে, যে স্টেপ বাই স্টেপ দেওয়া একটা পূর্ণাঙ্গ ঘর এখানে কিন্তু স্টেপ বাই স্টেপে দেওয়া। এটা আমার নিজস্ব পার্সোনাল খাতা, কোনো বই না। আমি এইটার ছবিগুলো আপনাদেরকে এখন দিব, আপনাদের কাজ হবে এগুলো ফলো করা। এরকম দেখেন একটা সাধারণ ঘর থেকে এই ঘরের হচ্ছে যে ঘর সেটা এঁকেছি, এবং তার পাশাপাশি সাধারণ একদম নর্মাল ছিল ছবিটা, কোনো ব্যাচে যাদের কালার ছিল তাদেরকে পরবর্তীতে কালার করে দেখানো হয়েছে। কিন্তু এটা না, আপনাদের মেন কাজ হচ্ছে ড্রয়িং করা, কালার না। তারপর এখানে কিছু গাছ স্টেপ আছে যে গাছটা দিয়ে, ঠিক আছে? আমি হচ্ছে আজকে আপনাদেরকে এই ছবিগুলো দিব, আপনারা ছবিগুলো দেখে দেখে সুন্দর করে ড্রয়িং করা। এখন গাছের ড্রয়িং দেখা থাকে না, গাছের ড্রয়িংটা কেমনে হয় দেখেন। এই কথা বলছেন, কি বলছেন আমি শুনিনি। বিল্ডিং এর ঘর কিভাবে আঁকে সেটা ওই যে একটা বিল্ডিং এর ছবি দিলেন আপনি পিরামিডের মতো, ওটা তো আঁকতে পারলাম না। ড্রয়িংটা দেখেন। আচ্ছা আচ্ছা, গাছের ড্রয়িংটা দেখেন। প্রথমে আমরা একটা ভি দিব, উল্টা ভি তো এরকম উল্টা বলতেছি, ভি দিব মানে এ, ওই যে আঁকতেন। তারপরে দেখেন নর্মালি চিন্তা করেন এখানে কি হবে, দুইটা দাগ হবে, কিছুই না। উপরে যে জিনিসটা দিচ্ছে ওই জিনিসটা আমি নিচে আঁকবো। আঁকার পরে আমি এখানে ধর কিছু এরকম গোল দিলাম। এই জিনিস কিন্তু আপনার সবাই এখন আমি যে জিনিসটা দেখাইছি। এখন কথা হচ্ছে যে এইটা তো একটা বাচ্চাদের ড্রয়িং, এইটা তো এক বেবি। এখন এইটাকে একটা রিয়েল কিভাবে করা যাবে দেখেন, যে আপনি বিয়ের পরে যে দাগটা দিলাম এটা কিন্তু
একটা সোজা দাগ, কিন্তু গাছ কি কখনো সোজা হয়? দেখবেন গাছের মধ্যে অনেক বাঁকা তারা অনেক রকম ড্রয়িং থাকে। হ্যাঁ, এবং শিকড়টা কি হয় একদম নিচে নিচে কিন্তু চলে যায়। তো আমরা কি করলাম, এই নিচে শিকড়টা যে বিষয়টা সেটা আমরা এভাবে নিচে দিয়ে দিলাম। লক্ষ্য করেন, ঠিক আছে? এখান থেকে আরো ডাল বের করা যেত। যদি চাইতাম আমি এখান থেকেও কিন্তু একটা এভাবে করে আরো বের করতে পারতাম, জিনিসটা আরো রিয়েলিস্টিক মনে হতো। আচ্ছা, এরপরে দেখেন এগুলো এই গোল অনুযায়ী, গোলটা না দিলে কি হতো, আমার শেপটা মেনটেন হইতো না। হ্যাঁ, গোল অনুযায়ী আমি হচ্ছে এরকম করে গোল করলাম, এবং জিনিসগুলো বাঁকা তারা। জিনিসগুলো কিরকম দেখেন, এই যে অনেকগুলো ডাব্লিউ, কিন্তু ডাব্লিউ তো যখন আমরা লিখি এরকম সমান লিখি, কিন্তু গাছ তো এরকম সমান আর এরকম কাটালো হয় না। এই ডাব্লিউটাই যদি আমরা বাঁকা তারা করে অনেকগুলো বানাই, ওই যে বাচ্চারা যেরকম করে দেখবে লিখতে গেলে অনেক সময় এরকম বানায়, কখনো এরকম বানায়, করে না? ঠিক ওই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাইলে আমাদের রিয়েল যে এফেক্টটা গাছে সেটা চলে আসবে। দেখেন উপরেও আমরা এই একই কাজ করব, এই পাশেও আমরা ওই একই কাজ করব। আমাদের গাছ হয়ে গেল। এখন চাইলে আপনি এখান থেকে এরকম করে দুইটা একটা মানে রিয়েলিস্টিক জিনিসের করার জন্য আপনাকে এখানে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। ওই যে বাচ্চা যেভাবে আঁকি সেখান থেকেই তৈরি হবে, কিন্তু হইতে হইতে এটাকে আমরা কিভাবে কোন দিকে নিব সেটা কিন্তু আমাদের ড্রয়িং এর উপর নির্ভর করবে যে আমরা ড্রয়িংটা কোন দিকে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন কিছু ঘাসের ড্রয়িং দেখাই। যেমন ঘাসটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাও নানান দিকে যাবে। এটা কিন্তু আর্মির মতো নয় যে অনেকে আঁকে একদম এরকম মনে হচ্ছে কোন ছাঁচের মধ্যে জিনিসটা পড়ছে, কিন্তু না, এরকম হবে না। আমাদের ঘাস যখন ধরেন একটা এইভাবে উঠছে, উঠার পরে পরেরটা এরকম পড়ে যাবে, তারপরে এটা এরকম নিচে যাইতে পারে, তারপরে একটা এদিকের গুলো এদিক যাবে, কোনোটা একটু লম্বা হইতে পারে, কোনোগুলো একটু ছোট হইতে পারে। বিষয়টা হচ্ছে এরকম, তখনই জিনিসটা রিয়েলিস্টিক হবে। হ্যাঁ, এখন ধরেন কলা গাছের যে ড্রয়িংটা দেখালাম, কলা গাছটা আমি বাড়ির পিছনে সচরাচর আঁকি আমরা বাড়ির পিছনে, নিচটা দেখা যায় না, কিন্তু নিচটা কিন্তু কলা গাছের কিছুই না। দেখবেন দুইটা এরকম সোজা সোজা দাগ, দাগের মধ্যে কলার যে বাকল গুলা সেগুলো দেখবেন যে এরকম করে জড়ায় জড়ায় থাকে, আবার কোনো ক্ষেত্রে এরকম সমান থাকে। এখান থেকে যদি ডালগুলো চিনেন, প্রথমে যেটা কচি, একদম কচি যেটা, সেটা কিন্তু এভাবে খাড়া হয়ে আপনার উপরের দিকে থাকে। হ্যাঁ, এবং কালারও দেখবেন যে খুব লাইট লাইট কালার থাকবে। যখন জিনিসগুলো আস্তে আস্তে একটু বুড়া হতে শুরু করে তখন কিন্তু জিনিসগুলা এভাবে আস্তে আস্তে কি হয়, একটু ছিঁড়ে ছিঁড়ে যায়। দেখবেন কলা পাতা ছিঁড়ে যায় এবং কলা পাতা বড় হয়, বড় হয়ে নিচের দিকে দেখবেন ঝুঁকতে শুরু করে। যত নিচের দিকে ঝুঁকবে ওর কি হবে, ছিঁড়া দাগগুলো বেড়ে যায় এবং ও নিজেও দেখবেন যে একদম পাতাগুলো ডার্ক কালার হচ্ছে। হ্যাঁ, হয়ে হয়ে এভাবে ঝুলে পড়তেছে। এটা একটা খুব কমন ড্রয়িং, যেটা আমাদের প্রত্যেকটা ছবির মধ্যে যে কোনো দৃশ্যের মধ্যে দেখবেন একটা কলা গাছ আছে, এবং কলা গাছ দিলে যেটা হয় কালারের মধ্যে, যেমন ম্যাক্সিমাম গাছের দেখবেন একই রং, কিন্তু অনেক গাছের মাঝখানে যদি একটাও কলা গাছ থাকে দেখবেন গাছের কালারটা একদম চেঞ্জ। তো কালার চেঞ্জের ক্ষেত্রেও আমরা কিন্তু অনেক রকম গাছের ভিতরে অন্য রকম গাছ নিজেরা ফুট করে দিই, কেন? কালারটা যাতে চেঞ্জ হয়ে আসে। আবার ধরেন একটা তাল গাছ বা নারিকেল গাছ, এই ধরনের গাছগুলো আঁকার নিয়ম কি, একটা লাইনের মধ্যে একটা গোল, একটা ললিপপ। এই যে ললিপপ, এটা সবাই আঁকতে পারবেন। এই ললিপপ থেকেই তাল গাছ। দেখেন এই যে লাইন দিলাম, আমি যদি এখন গাছের মিডিলটা লাইনে যদি থাকে, তাহলে যদি গাছটা তো একটু মোটা হয়, তাই না? তাহলে মোটা হলে কি হবে, এভাবে করে যত নিচে যাইতে থাকবে গাছটা কিন্তু আমার মোটা হবে, এরকম দাগ থাকবে গাছের মধ্যে। হ্যাঁ, এই যে মিডিল, এই মিডিল থেকে শুরু হবে আপনার আমার যে তাল গাছ, সেটা পাতা। কেউ আঁকবেন না আমার সাথে সাথে, এখন আপনারা একটু ক্লাসটা দেখবেন। আঁকবেন কখন, যখন আমার ক্লাস শেষ হবে তারপরে,
কখনোই কাজ দেখতে দেখতে আরেকবার আপনি ঘরে বসে আঁকবেন, আমি এখানে বসে আঁকবো, এত দ্রুত এইভাবে ড্রয়িং হয় না। হ্যাঁ, ড্রয়িং আগে দেখতে হয়, পরে আঁকতে হয়। এটা আমি কয়েকটা ক্লাসে বলছিলাম। দেখেন, এখন কথা কি, ললিপপের কিন্তু অস্তিত্ব থাকবে না, এই লাইনেরও কোনো অস্তিত্ব থাকবে না যখন কিনা আমি অরিজিনাল ড্রয়িংটা করব কোনো খাতার মধ্যে। আমি কিন্তু এটা তো ডার্ক করে দিব না, আমি এই লাইনগুলোকে, আমি কি বলছিলাম, যেগুলো আমরা লাইন হিসাবে, যেগুলো আমরা বক্স হিসাবে ইউজ করবো, সেগুলোকে খুব লাইট করে আমাদেরকে খাতায় ব্যবহার করতে হবে। এখন আমি যদি এরকম লাইট করে এখানে আঁকি, এটার কিন্তু অস্তিত্ব থাকবে না, শুধু কলা গাছটা দেখা যাবে, কলা গাছ সরি বলতেছি, তাল গাছটা শুধু দেখা যাবে। এবং তাল গাছের দেখবেন এই জায়গায় অনেক পাতা থাকে, পাতার এরকম ঝোপ, হ্যাঁ, এবং দুইটা একটা পাতা দেখবেন এরকম নিচের দিকে যেগুলো ঝুলে পড়ছে, এবং এটা তো অনেক উপরে থাকে, নিচে কিন্তু অনেক লম্বা একটা গা। এই উপরটা আঁকাই তো কঠিন, লম্বাটা তো কিছু না, একটা লাইন। কলা গাছের এই জায়গাটা আঁকা, এই পাতাটা আঁকা কঠিন, কিন্তু এই নিচ তো আঁকা কোনো ব্যাপার না, তাই না? আচ্ছা, আর কি কি আছে আমাদের দৃশ্যের মধ্যে? যেমন আমাদের দৃশ্যের নৌকা, নৌকার ড্রয়িংটা আমি আজকে দেখাবো না, আমি হচ্ছে শুধু এই পর্যন্ত ড্রয়িং দেখাবো। প্রাণী, নৌকা, এগুলা ড্রয়িং আমি অন্য ক্লাসে দেখাবো। আচ্ছা, আজকে আরেকটা নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এই দেখেন দৃশ্যটা লক্ষ্য করেন, এখানে একটা দৃশ্য রাখলাম আপনাদের সামনে। এখন অনেকের মনে হবে যে দৃশ্যটা অনেক কঠিন, কিন্তু আপনাদেরকে যে এতক্ষণ ড্রয়িং গুলো দেখাইছি, ওই ড্রয়িং এর বাইরে এখানে মনে আছে শুধু এই নৌকা, আর বাদ বাকি দেখেন ওই যে ঘর, ওই যে কলা গাছ, ওই যে আপনাদের কি, ওই যে ঘরের যে জায়গা, এই যে পিছনের গাছ, এটা একটা গ্রামের একটা অংশ, একটা গ্রাম। এরপরে দূরে চলে গেছে, এই গ্রামের থেকে এই গ্রাম অনেক দূরে। দূরে কি চলে গেছে, ওই যে ওই বাড়ি আরো সাইজে ছোট, যেহেতু এটা দূরে, দূরের জিনিস কি হয় আমরা ছোট দেখতে থাকি, তো এটা ছোট। ওই একই জিনিস দেখেন রিপিট হয়েছে, একই জিনিস কিন্তু। আচ্ছা, সামনে চলে আসছে কি দেখেন, সামনে একটা, ধরেন একটা ল্যান্ড দেখানো হয়েছে, যে ল্যান্ড থেকে একটা গাছ গেছে, এবং এই গাছটা খুব ডিটেইলে ড্রয়িং করা হয়েছে, যেটা আমি একটু আগে বললাম যে যত কাছে জিনিস চলে আসবে